আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব গাজায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব মার্কিন কংগ্রেসম্যানের। জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানালো পোপ ফ্রান্সিস। এদিকে গাজায় গত 13 দিনে নিহতের সংখ্যা বেড়ে 4 শতাধিক। জানিয়ে দেব ইসরায়েলে আরও একটি মার্কাবা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে হামাসের প্রতিরোধ যোদ্ধারা। সর্বশেষ রয়েছে গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে ইসরায়েলকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ আইসিজের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব মার্কিন কংগ্রেসম্যানের। গাজায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দিয়েছেন মার্কিন রিপাবলিকান এক কংগ্রেসম্যান। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিশিগানের প্রতিনিধি টিম ওয়ালবার্গ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রচারিত একটি ভিডিওতে বলেছেন, গাজার অবস্থান নাগাসাকি এবং হিরোশিমার মতো হওয়া উচিত। এটি দ্রুত শেষ করুন। জাপানের নাগাসাকি এবং হিরোশিমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ফেলেছিল। তিনি সেই উদাহরণ টেনে এই কথা বললেন। ওয়ালবার্গ, একজন রিপাবলিকান, বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের 5 মাসেরও বেশি সময়ে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে ওই এলাকার বাসিন্দারা। তাদের জন্য মানবিক সহায়তার বিরুদ্ধে কথা বলতে শোনা যায় ওই ভিডিওতে। ওয়ালবার্গ বলেন, গাজায় মানবিক সহায়তার জন্য আমাদের কাছে আরও একটি পয়সা ব্যয় করা উচিত নয়। এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে চলা এই যুদ্ধে এই পর্যন্ত কমপক্ষে 32,705 জন নিহত হয়েছেন। এর মধ্যে গত 24 ঘন্টায় কমপক্ষে 82 জন নিহত হয়েছেন এবং 7 অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েল হামলা চালানোর পর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় উপত্যকায় মোট 75,190 ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানালো পোপ ফ্রান্সিস। গাজায় যুদ্ধবিরতি ও হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি ইস্টার সানডে বার্তায় এই আহ্বান জানান। স্বাস্থ্য উদ্বেগ থাকলেও 27 বছর বয়সী পোপ ভ্যাটিকানে ইস্টার জামায়াতের পরিচালনা করেন। বিশ্বব্যাপী সংঘাতের প্রসঙ্গ টেনে পোপ অস্ত্র ছাড়ার আহ্বান জানান। তিনি বলেন, অস্ত্রের মাধ্যমে শান্তি আসে না, হৃদয় খুলে হাত বাড়ানোর মাধ্যমে শান্তি আসে না। পোপের ভাষণ শুনতে সেন্ট পিটারবার্গ স্কয়ার হাজারো লোক জড়ো হন। ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরুর প্রসঙ্গে তিনি ফ্রান্সিস বলেন, আমি আরও একবার আহ্বান জানাই, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে। যুদ্ধবিরতির জন্য 7 অক্টোবরে জিম্মিদের মুক্তি করার আহ্বান জানাই। শিশু থেকে শুরু করে বেসামরিকদের উপর যুদ্ধের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের চোখে কতটা কষ্ট দেখছি, সেই চোখ দিয়ে তারা জানতে চায় কেন এত মৃত্যু, কেন এত ধ্বংস। যুদ্ধ সবসময় অযৌক্তিক, এতে সবসময় পরাজয়। তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইস্যুতে কথা বলেছেন। এদিকে গাজায় গত 13 দিনে নিহত 4 শতাধিক। গাজা এখন মৃত্যুপরী। অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েল নৃশংসতা এখনও চলমান। 7 অক্টোবর থেকে শুরু হওয়া নরকীয় তাণ্ডবে 176তম দিন রোববার পর্যন্ত 4 শতাধিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে তোয়াক্কা না করে ধৃষ্টতা দেখাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের এই অমানবিকতার প্রতিদিনই মারা যাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। গত 13 দিনে গাজায় নিহত হয়েছেন 4 শতাধিক নিহত মানুষ। শুধুমাত্র দেশটির বৃহত্তম আল শিফা হাসপাতালে নিহতের সংখ্যার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি ধ্বংস করা হয়েছে 1050টিরও বেশি বাড়িঘর। রোববার সশস্ত্র বাহিনী হামাস নিয়ন্ত্রিত সরকারি দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলের আগ্রাসনের শুরু থেকেই হাসপাতালগুলো ছিল মূল টার্গেট। এর আগেও হামাসের সদর দপ্তর হিসেবে ঘোষণা করে আল শিফার একাধিক হামলা চালিয়েছে তারা। হাসপাতালের আশপাশে শত শত রোগী, বাস্তুচ্যুত ব্যক্তি এবং স্বাস্থ্যসেবা কর্মীদের আটক ও নির্যাতন করেছে। তাদের মধ্যে অসংখ্য নারী ও শিশু, এমনকি নবজাতকরাও ছিলেন। অমানবীয় পরিস্থিতিতে রাখা হয়েছিল তাদের। কোনো রকম খাবার, পানি ও বিদ্যুৎ ছাড়াই আটকে রাখা হয়েছিল 107 রোগী এবং 60 জন স্বাস্থ্যসেবা কর্মীকে। এমনকি যারা বিভিন্ন ধরনের সহযোগিতার কাজে নিয়োজিত রয়েছেন তাদের উপরও হামলা চালানো হচ্ছে। ফলে রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সহায়তা সংস্থার সদস্যরা হামলায় হতাহত হচ্ছেন। গাজার প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি
জানিয়েছে গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত সংস্থাটি ২৬ সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সংস্থাটি বলেছে তাদের প্রায় ১৫ জন কর্মী মানবিক দায়িত্ব পালনের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। সে সময় তারা রেড ক্রিসেন্টের পোশাক পরা ছিলেন। তারপরেও তাদের উপর হামলা চালানো হয়েছে। এদিকে হামাসের হাতে জিম্মি থাকা মুক্তি দিতে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। এই ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। হাজার হাজার ইসরায়েলি পতাকা ও প্লাকার্ড হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। সে সময় পুলিশি বাধার সম্মুখীন হয় তারা। অপরদিকে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মিশর, ফ্রান্স ও জর্দান। একই সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা লোকজনকে মুক্তি দেওয়ার আহ্বানও জানানো হয়। মিশরের রাজধানী কায়রোতে ৩ দেশের কূটনীতিকদের মধ্যে বৈঠকের পর তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায় এবং গাজার উদ্দেশ্যে সাইপ্রাস বন্দর ছেড়েছে ৩টি জাহাজ। প্রায় ৩৩২ টন খাবার এবং অন্যান্য ত্রাণ সামগ্রী লারনাকা বন্দর ছাড়ে জাহাজগুলো। সমুদ্রপথে প্রায় ৬০ ঘন্টা চলার পথে আগামী সপ্তাহের শুরুর দিকে জাহাজগুলো অবরুদ্ধ গাজায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানিয়েছে জাহাজগুলোতে চাল, পাস্তা এবং ময়দা, লেবু, টিনজাত শাকসবজি এবং প্রোটিনজাত খাবার রয়েছে, যা অন্তত ১০ লাখেরও বেশি মানুষকে খাবার প্রস্তুত করার জন্য যথেষ্ট। এছাড়া পবিত্র রমজান মাসে রোজা ভাঙার জন্য রয়েছে পর্যাপ্ত খেজুর। গাজা উপত্যকার সাহায্য পৌঁছানোর জন্য পশ্চিমা চাপের মুখে প্রায় ১৭ বছরের নৌ অবরোধ শিথিল করার পর এই মাসে দ্বিতীয়বারের মতো ত্রাণ ভর্তি জাহাজ এলো। মার্চের শুরুর দিকে প্রায় ২০০ টন ত্রাণ নিয়ে প্রথমবারের মতো গাজা উপত্যকার উপকূলে আসে স্পেনের ওপেন আর্মস জাহাজটি। গাজাবাসীর জন্য ত্রাণ দিতে অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত। গাজায় সর্বশেষ গত ৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৩২,৭৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭৫,২৯৮ জন। এদিকে ইসরায়েলের আরও একটি মার্কাভা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে হামাস যোদ্ধারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আরও একটি মার্কাভা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসামস ব্রিগেডের যোদ্ধারা। এই ঘটনায় ইসরায়েলের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। কাসামস ব্রিগেড এক বিবৃতিতে আজ জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরে কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্যাঙ্কটিতে বোমার সাহায্যে উড়িয়ে দেওয়া হয়। হামলার পরপরই হতাহতদের সেনা সরিয়ে নেওয়ার জন্য ইহুদিবাদী সামরিক বাহিনী ঘটনাস্থলে ৩টি হেলিকপ্টার পাঠিয়েছে। গাজার স্থল আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে কয়েকশো ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড গতকাল ইসরায়েলের একটি সেনাদলের উপর হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলি সেনাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে ইসরায়েলকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ আইসিজের। ফিলিস্তিনের গাজায় বাসিন্দাদের কাছে দেরি না করে মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে। বৃহস্পতিবার আইসিজের বিচারকেরা সর্বসম্মতিক্রমে এই নির্দেশ দেন। আইসিজে বলেছে, গাজায় ফিলিস্তিনিরা দুর্বিষহ জীবনযাপন করছেন, সেখানে দুর্ভিক্ষ ও ক্ষুধা ছড়িয়ে পড়েছে। আদেশে বিচারকরা বলেছেন, আদালতের পর্যবেক্ষণ হলো গাজার ফিলিস্তিনিরা আর দুর্ভিক্ষের ঝুঁকিতে কেবলই নয়, বরং ইতিমধ্যে সেখানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। ইসরায়েলের গাজায় রাষ্ট্রীয় গণহত্যা চলছে অভিযোগ করে এর আগেও আইসিজের মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই মামলার অধীনে নতুন পদক্ষেপ গ্রহণে আদালতে আবেদন জানিয়েছিল দেশটি। জানুয়ারিতে আইসিজের অন্তর্বর্তীকালীন আদেশে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন গণহত্যার কনভেনশনের আওতায় পড়তে পারে এমন যে কোনো ধরনের কাজ থেকে বিরত থাকতে এবং দেশটির সেনারা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যাতে কোনো গণহত্যামূলক কাজ না করে তা নিশ্চিত করতে। আদালতে জানুয়ারির পদক্ষেপের বিষয়গুলো আবার উল্লেখ করেছেন। আদেশে নতুন করে বলেছেন, ইসরায়েলকে অবশ্যই গাজা জুড়ে ফিলিস্তিনিদের জন্য খাবার, পানি ও বিদ্যুতের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসা সেবা সহ মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তা নিরবিচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে। বিচারকরা আরও বলেছেন, সীমান্ত ক্রসিংয়ের সংখ্যা ও সক্ষমতা বাড়ানো এবং যতক্ষণ পর্যন্ত সেখানে খোলা রাখার মাধ্যমে এই কাজ করা যেতে পারে। আদেশ বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিস্তারিত জানিয়ে ইসরায়েলকে 1 মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।